আজকে আমি হাই ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করব। তো উচ্চ রক্তচাপ কেন হয়, কি কারণে হয়, কোন হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ করে, কোন এক্সারসাইজ করা দরকার, কোন খাবারগুলি বাদ দেওয়া দরকার, কোন খাবারগুলি খাওয়া দরকার, ডিটেলসে কমপ্লিট ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো উচ্চ রক্তচাপ নিয়ে আমি অনেক পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্টের আমি ট্রিটমেন্ট করেছি। ওদের যারা অ্যালোপ্যাথিক ওষুধ ডেইলি না খেলেই হয় না, খেতেই হয়, ওরা অনেকেই অ্যালোপ্যাথিক ওষুধ বাদ দিয়ে এই আমি যে ওষুধের কথা যেভাবে গাইডলাইন্স দিয়েছি সেভাবে মেনে চলে এখন পর্যন্ত ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। প্রথম হয়েছে আমি সবসময় বিভিন্ন রোগের কারণটাকে আগে দূর করতে চাই। কারণটা দূর করলে যে কোনো রোগ ইজিলি সহজেই কন্ট্রোল হতে পারে। তো এই যে উচ্চ রক্তচাপ যে হয় সেটা দুটো কারণ থাকে, একটা হচ্ছে প্রাইমারি কারণ, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি কারণ। প্রাইমারি কারণ হচ্ছে যদি আপনার বয়স 35, 38, 40 এরকম বয়সে যদি আপনার হাই ব্লাড প্রেশার হয়, তাহলে কেন হয় সেই কারণটা হচ্ছে আপনি যদি লেট নাইট স্লিপ করেন, ধরুন রাত 1টা, 1:30, 2টার সময় যদি ঘুমান, ঘুম যদি কম হয়ে থাকে, ফাস্ট ফুড, অয়েলি ফুড, প্রসেস ফুড এইসব যদি তেল মশলা বেশি খেয়ে থাকেন, এক্সারসাইজ যদি না করেন, বিভিন্ন ধরনের এডিকশান যদি থাকে, ধরুন অ্যালকোহল, স্মোকিং, টোবাকো, গুটকা এসব যদি থাকে, আর প্রচুর পরিমাণে যদি লবণ খেয়ে থাকেন, সল্ট ইনটেক করে থাকেন, তাহলে আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। আর সঙ্গে অনেক স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এসব যদি থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আপনার জেনেটিক কারণে যদি হাই ব্লাড প্রেশার থাকে, ধরুন আপনার দাদুর আছে, আপনার বাবার আছে, তাহলে আপনার হওয়াটা স্বাভাবিক, আপনারও হতে পারে। আর যদি আপনার সঙ্গে কিডনি ডিজিজ থাকে, কিডনি রিলেটেড কোনো যদি সমস্যা থাকে, হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকবে। এবার বলবো কি করে কারণগুলিকে দূর করা যেতে পারে। প্রাইমারি কারণগুলি তো হয়েছে আপনি যে লেট নাইট স্লিপ একদমই করবেন না, রাত 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন, 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে পারলে তো আরও ভালো, শরীরটা অনেকটা রিল্যাক্স থাকে। বিভিন্ন এডিকশান দূর করতে হবে, বন্ধ করতে হবে, যেমন অ্যালকোহল, টোবাকো, স্মোকিং এসব সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। লবণ খাওয়া বন্ধ করতে হবে। অনেকে খাওয়ার সময় থালের মধ্যে অল্প একটু লবণ নিয়ে বসে, তো এই যে লবণ খাওয়াটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ফাস্ট ফুড, অয়েলি প্রোডাক্ট, এরপরে স্পাইসি ফুড, এরপরে যে প্রসেস ফুড এসব খাওয়া বন্ধ করতে হবে। ডেইলি কম বেশি এক্সারসাইজ করতে হবে, এরকম না যে কয়দিন করলাম এরপর আবার বন্ধ করে দিলাম। রেগুলার এই প্রসেসটা করতে হবে, একটা ডিসিপ্লিনে চলতে হবে, তাহলে এই ব্লাড প্রেশারটা সহজে কন্ট্রোল হতে পারে। আর সঙ্গে স্ট্রেস, টেনশন এইসব যে অ্যাংজাইটি এইসব সম্পূর্ণরূপে কমাতে হবে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যেটা জেনেটিক কারণ বা হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজের যে কারণে হয়ে থাকে। তো আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে, এই হার্টের সমস্যাটা যদি আস্তে আস্তে আপনি কন্ট্রোল করতে পারেন ওষুধের মাধ্যমে, তাহলে প্রেশারটাও কন্ট্রোলে থাকে। বা কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা যদি আস্তে আস্তে কন্ট্রোল করতে পারেন বিভিন্ন ওষুধের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা যেতে পারে। আর কিছু তো এই প্রাইমারি কারণগুলিও কিছুটা থাকছে, যেমন ঘুম, টেনশন, স্ট্রেস, এগুলি সম্পূর্ণরূপে কমাতে হবে। এগুলি কমালেও অনেকটা আপনার হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা যেতে পারে। এবার বলবো ব্লাড প্রেশার যে নর্মাল রেঞ্জটা কোনটা। আমরা উপরের যে ব্লাড প্রেশারের কাউন্টটা থাকে সেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি, আর নিচেরটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলি। তো সিস্টোলিক প্রেশারটা যদি 120-র কম থাকে, আর সঙ্গে নিচের বা ডায়াস্টোলিক প্রেশারটা যদি 80-র কম থাকে, তাহলে সেটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলি। আর মাইল্ড প্রেশার সেটাকে বলি, মাইল্ড হাই প্রেশার সেটাকে বলি যদি আপনার সিস্টোলিক প্রেশারটা 120-র উপরে হয়, আর সঙ্গে ডায়াস্টোলিক প্রেশারটা যদি 80-র উপরে হয়, তাহলে সেটাকে আমরা মাইল্ড হাই প্রেশার বলি। উপরেরটা 120-র বেশি আর নিচেরটা 80-র বেশি হলে সেটা আমরা মাইল্ড হাই প্রেশার বলে থাকি। আর মডারেট টু সিভিয়ার হাই প্রেশার সেটাকে বলি যদি আপনার উপরের বা সিস্টোলিক প্রেশারটা যদি 150-এর বেশি থাকে,
থাকে, 140-এর বেশি থাকে বা 180 এরকম থাকে, সঙ্গে নিচেরটা যদি বা ডায়াস্টোলিক প্রেশারটা যদি 100 থাকে, এরকম যদি থাকে, তাহলে সেটাকে আমরা মডারেট টু সিভিয়ার হাই ব্লাড প্রেশার বলে থাকি। তো আজকে আমার ট্রিটমেন্টটা হচ্ছে হাই একদম একদম যেটাকে সিভিয়ার হাই ব্লাড প্রেশারটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে। তো অনেকে দেখবেন বা আপনি যদি হাই ব্লাড প্রেশারের জন্য যদি রেগুলার কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে থাকেন, আর এই ওষুধ একদিনের জন্য বন্ধ করলেই দেখবেন প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছে, আর সেজন্য কন্টিনিউয়াস নিতে হয়। যে কোনো অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গেলে ডক্টর এটাই বলবে কোনোদিনই প্রেশারের ওষুধ বন্ধ করতে পারবেন না, কারণ প্রেশারের ওষুধ বন্ধ করলে প্রেশারটা বৃদ্ধি পাবে, আর প্রেশার বৃদ্ধি পেলে আপনার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। সেজন্য সবসময় প্রেশার ওষুধটা নিয়ে যেতে হয়, সবসময় খেতে হয়, যাতে প্রেশারটাকে সবসময় কন্ট্রোল করা যেতে পারে। তো আপনাদের প্রেশার যদি উপরেরটা 180 বা নিচেরটা 100 হয়ে থাকে, আর আপনি যদি রেগুলার অ্যালোপ্যাথিক ওষুধ খান, তাহলে আমি যে ওষুধটার কথা বলবো, আবার যে গাইডলাইন্সগুলি দিচ্ছি, সেগুলো যদি প্রপারলি মেনে চলেন, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা সবসময় সারা জীবন কন্ট্রোলে থাকবে। তো আপনারা কি করবেন, মার্কেট থেকে বা বাজার থেকে একটা কাচের 100 ml এর একটা বোতল আনবেন, সঙ্গে যাতে ড্রপার থাকে। এর মধ্যে 3টা মাদার টিনচারের কথা বলবো। একটা হয়েছে রাউলফিয়া মাদার টিনচার, যেই মাদার টিনচারটা আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবে, শরীরের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাকে বের করতে সাহায্য করে, সেটাকে কমাতে সাহায্য করে, সঙ্গে নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। দ্বিতীয় মাদার টিনচারটা হচ্ছে ক্রেটেগাস মাদার টিনচার। এই মাদার টিনচারটা আপনার হার্টের মধ্যে যে একটা ধড়ধড় শব্দ করতে থাকে, সবসময় একটা প্রচণ্ড প্যালপিটেশন হতে থাকে, সেটাকে কন্ট্রোল করে, হার্টের মাসেলটাকে স্ট্রং এবং স্ট্রেংথেন দিয়ে থাকে, এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা থাকে প্রত্যেকটা হাই ব্লাড প্রেশারের পেশেন্টদের, এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা আস্তে আস্তে কমাতে সাহায্য করে। তৃতীয় মাদার টিনচারটা হয়েছে পেসিফ্লোরা মাদার টিনচার। এই মাদার টিনচারটা আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ইরিটেশন এগুলিকে কমাতে সাহায্য করে এবং ঘুমটাকে ভালো করতে সাহায্য করে, ঘুমটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। যত ঘুমাবেন তত শরীরটা রিল্যাক্স থাকবে। তো এই 3টা মাদার টিনচার 30 ml করে এই 100 ml কাচের বোতলটার মধ্যে মিশাবেন। রাউলফিয়া 30 ml, এরপরে ক্রেটেগাস 30 ml এবং পেসিফ্লোরা 30 ml, 3টা মাদার টিনচার সমান অনুপাতে 30 ml 30 ml 30 ml করে মিশাবেন। এই প্রত্যেকটা ওষুধ সমান অনুপাতে মিশিয়ে রেখে দেবেন, আর এটা আপনারা 15 দিন 3 বার করে খাবেন, আর 3 বার ভাত খাওয়ার আগে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 20 থেকে 25 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খাবেন। এরপর দুপুরে আবার ভাত খাওয়ার আগে খাবেন, আবার রাতে ভাত খাওয়ার আগে খাবেন। 3 বার খাবেন, 15 দিন কন্টিনিউ করবেন। আর সকালে খালি পেটে খাওয়ার আগে একবার ঘরে আপনার ব্লাড প্রেশারটা চেক করে নেবেন কত আছে, সেটা ভালো করে কাউন্ট করে রাখবেন। এরপর ওষুধটা খাবেন। ওষুধটা খেয়ে 1 থেকে 2 ঘন্টা পর আবার ব্লাড প্রেশারটা চেক করবেন, দেখবেন কতটা কমেছে। এইভাবে করে সব সময় ব্লাড প্রেশারটাকে বারবার চেক আপে রাখতে হবে এই 15টা দিন। এরপর দুপুরে খেয়ে যখন আবার রাতে খাবেন, রাতে খাওয়ার মাঝখানে ঠিক বিকেলে 4টা 4:30টার দিকে একবার ব্লাড প্রেশারটা চেক করবেন, দেখবেন কত আছে। যদি দেখেন যে না ঠিকঠাক একটু কন্ট্রোলে আসছে, তখন আবার রাতে ভাত খাওয়ার আগে সেমভাবে খাবেন। সেমভাবে খেয়ে এরপর 1 থেকে 2 ঘন্টা পর আবার ব্লাড প্রেশারটা চেক করবেন। এভাবে এই 15 দিন সবসময় খুব সিনসিয়ারভাবে, সিরিয়াসভাবে ব্লাড প্রেশারটাকে নজরে রাখবেন। যদি কোনো দিন দেখেন এই 15 দিন চলাকালীন যে আপনি সকালে খেয়েছেন, এরপর দুপুরে খেয়েছেন, মাঝখানে তো চেক করেছিনি ধরুন ব্লাড প্রেশারটা, বিকালে যখন চেক করেছেন তখন দেখেছেন যে অনেকটা নর্মাল হয়ে গেছে, তাহলে আর রাতে ভাত খাওয়ার আগে আরেকবার চেক করবেন, দেখবেন কীরকম আছে। যদি নর্মালি থাকে তাহলে আর খেতে হবে না। আর এইভাবে 15 দিন খুব সিরিয়াসভাবে চলতে হবে, কারণ 15 দিন আপনার ব্লাড প্রেশারটাকে যে ওষুধটা কন্ট্রোল করবে আস্তে আস্তে, সেটা একবার আপ ডাউন হতে পারে। সেই জন্য ব্লাড প্রেশারটাকে নজরে রাখবেন। ধরুন আজকে খালি পেটে খাবেন,
খালি পেটে খাওয়ার আগে একবার চেক করে নেবেন ব্লাড প্রেশারটা কত আছে। এরপর ওষুধটা খাবেন, খেয়ে 1 থেকে 2 ঘন্টা পর আবার চেক করবেন, দেখবেন কতটা কমেছে। এরপর আবার দুপুরে ভাত খাওয়ার আগে একবার চেক করবেন কতটা কমেছে দেখবেন। যদি দেখেন যে না মোটামুটি কমেছে তাহলে আবার ওষুধটা খাবেন। ঠিক বিকেলে একবার চেক করবেন, রাতে আবার খাওয়ার আগে একবার চেক করবেন। যদি দেখেন যে অনেকটা কমে গেছে, অনেকের কি হয় এইভাবে 3বার খাওয়ার মাঝখানে চেক আপের মধ্যে রাখে, যখন দেখে অনেকটা কমে গেছে তখন এরপরে যে ধরুন দুপুরে চেক করলেন দেখলেন অনেকটা কমে গেছে, তাহলে রাতের ওষুধটা স্কিপ করে দিন। এভাবে করে আবার সকালে ঘুম থেকে উঠে একবার চেক করে এরপর আবার ওষুধটা খান। এইভাবে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে আনতে হবে। আর এই 15টা দিন খুব সিরিয়াস থাকতে হবে। এই হচ্ছে মাদার টিনচার কম্বিনেশন ওষুধের কথা। আরেকটা ওষুধের কথা বলবো, সেটা হয়েছে ডক্টর রেকওয়াজের R85। ডক্টর রেকওয়াজের R85 এই ওষুধটা আপনারা দিনে একবার খাবেন, সেটা দুপুরে ভাত খাওয়ার 5 থেকে 10 মিনিট পর। এই মাদার টিনচার কম্বিনেশনটা দিনে 3বার, আর ডক্টর রেকওয়াজেরটা দুপুরে ভাত খাওয়ার পর খাবেন 5 থেকে 10 মিনিট পরে। এইভাবে 15 দিন খুব সিরিয়াসভাবে চলার পরে 15 দিন পর থেকে টানা এই ওষুধটা যে 3 মাস যে করবেন, এই 15 দিন ইনক্লুড করে যে আপনারা বাকি যে 15 দিন পর থেকে বাকি 15 দিন প্লাস বাকি 2 মাস যে কন্টিনিউ করবেন, তখন এই মাদার টিনচারের কম্বিনেশনটা দিনে 2বার খাবেন। সকালে ঘুম থেকে উঠে ব্লাড প্রেশারটা চেক করবেন, চেক করে একবার খাবেন, এরপর 1 থেকে 2 ঘন্টা পর আবার চেক করবেন, দেখবেন কতটা কমেছে। এরপর বাড়ি থেকে বেরোবেন, কারণ ব্লাড প্রেশারটা কন্ট্রোল না হয়ে যদি বাড়ি থেকে বেরোন তাহলে কিন্তু ব্লাড প্রেশার যদি বেশি থাকে যে কোনো সময় মাথা ঘুরিয়ে যেতে পারে। তো এই প্রথম 15 দিন পর থেকে নেক্সট 15 দিন থেকে শুরু করে বাকি 2 মাস কন্টিনিউ করবেন এই ওষুধটা। আর তখন দিনে 2বার করে খাবেন। সকালে খালি পেটে ব্লাড প্রেশারটা চেক করে খাবেন, খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর আবার চেক করবেন, আর আরেকবার খাবেন রাতে ভাত খাওয়ার আগে। আর মাঝখানে দুপুরে ভাত খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে ডক্টর রেকওয়াজের R85 ওষুধটা খাবেন। তাহলে কি বললাম, মাদার টিনচার কম্বিনেশনটা 15 দিন 3 বেলা করে খাবেন, আর ডক্টর রেকওয়াজের ওষুধটা দুপুরে ভাত খাওয়ার পরে খাবেন। এরপর নেক্সট 15 দিন থেকে বাকি 2 মাস এই মাদার টিনচার কম্বিনেশনটা দিনে 2 বেলা খাবেন, আর ডক্টর রেকওয়াজের ওষুধটা দুপুরে ভাত খাওয়ার পর খাবেন। এইভাবে 3 মাস কন্টিনিউ করুন। আর সব সময় ব্লাড প্রেশারটা চেক আপে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে মাস্ট ওষুধটা খেয়ে 1 থেকে 2 ঘন্টা পরে আবার করবেন, দুপুরে একবার ওষুধটা খাওয়ার আগে করবেন, আর বিকেলে একবার করবেন, আর রাতে এই ওষুধটা খাওয়ার আগে একবার করবেন। এরপর ঠিক ভাত খেয়ে 1-2 ঘন্টা পরে আবার একবার চেক করে ঘুমাবেন। এইভাবে আস্তে 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 আপনার ব্লাড প্রেশারটা যখন কন্ট্রোলে চলে আসবে, যখন দেখবেন 3 মাস খাওয়ার পরে যখন দেখবেন ব্লাড প্রেশারটা একদম নর্মালে চলে এসছে, তখন আর এই ওষুধটা খেতে হবে না। এই দুটো ওষুধ, এই মাদার টিনচারের কম্বিনেশনটা আর ডক্টর রেকওয়াজের ওষুধটা আর নিতে হবে না, আপনারা ঘরে রেখে দেবেন। কিন্তু বন্ধ করে ওষুধটা ঘরেই রাখবেন। যখন দেখবেন 1 থেকে 2 মাস যাওয়ার পরে বা 3 মাস বা 2 মাস যাওয়ার পরে যখন দেখবেন আবার প্রেশারটা বৃদ্ধি পাচ্ছে, তখন আবার এই ওষুধটা কন্টিনিউ 3 মাস চালিয়ে যাবেন। এইভাবে আস্তে আস্তে আপনার প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। আর তখন আস্তে আস্তে আপনারা এলোপ্যাথিক ওষুধটা বন্ধ করে দিতে পারেন, তখন আর এলোপ্যাথিক ওষুধটা দরকার পড়বে না। কিন্তু প্রেশারটাকে সবসময় কন্ট্রোলে রাখবেন, সবসময় চেক আপে রেখে ওষুধটা নেবেন। কারণ যদি প্রেশার চেকে না রাখেন আর ওষুধ যদি খেয়েই যান, তাহলে কী হবে, হঠাৎ প্রেশারটা ফল করবে, প্রেশারটা অনেকটা কমে যাবে। এরপরে দেখবেন আপনি বাইরে কোথাও মার্কেটে গেছেন, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছেন, হাত পা ঠান্ডা হয়ে গেছে, তখন কেউই বুঝতে পারবে না সেটা কেন হয়েছে। অনেকে মনে করবে যে সানস্ট্রোক হচ্ছে, অনেকে মনে করবে যে প্রেশার হয়তো বেশি বৃদ্ধি পাচ্ছে, বা অনেকে মনে করবে যে প্রেশার অনেকটা লো হয়ে গেছে সেই জন্য মাথা ঘুরিয়েছে। তো মাথা ঘোরার পেছনে বিভিন্ন কারণ হতে পারে, সেটা প্রেশার চেক না করে কিছুতেই বোঝা যাবে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, ঘুম থেকে উঠে মাস্ট প্রেশারটা চেক করবেন। এরপর বাড়ি থেকে বেরোনোর আগে প্রেশারটা একবার চেক করে বেরোবেন। কারণ প্রেশার যদি নর্মাল থাকে তাহলে সব ঠিকঠাক থাকে, যদি প্রেশার একদম বেশি থাকে তাহলে ওষুধ নিতে হবে। আর যদি একদম কম থাকে তাহলে কিন্তু প্রেশার ওষুধটা বন্ধ করে, যদি একদম লো প্রেশার থাকে, ধরুন 120-এরও নিচে থাকে উপরেরটা এবং নিচেরটা 80-এরও একদম কম থাকে, একদম আপনার অনেকটা শরীরটা দুর্বল করছে, ঘাম ঘাম দিচ্ছে, যদি অনেকটা দুর্বল থাকে তাহলে কি করবেন, প্রেশার ওষুধটা বন্ধ করবেন, করে একটা ডিম সিদ্ধ খেয়ে নেবেন। আর ORS এর যে
পাউডার ফর্ম থাকে সেটা হাফ গ্লাস জলের মধ্যে গুলিয়ে খাবেন, আর সঙ্গে একটা ডিম সিদ্ধ খেয়ে নেবেন। খেয়ে 5 থেকে 10 মিনিট পরে প্রেশারটা একবার চেক করবেন। যখন দেখবেন প্রেশারটা একটু বৃদ্ধি পাচ্ছে, নর্মালে এসছে, আপনার শরীরে আপনাকে বলে দেবে যে এখন মাথা ঘোরানিটা কমছে, ঘাম ঘাম দেওয়াটা যে সোয়েটিং হচ্ছে সেটা আস্তে আস্তে কমছে, শরীরটা স্বাভাবিক হচ্ছে। এরপর আপনি বাইরে থেকে বেরোবেন একটা ছাতা বা কিছু নিয়ে। তো এই প্রসেসটা কন্টিনিউ করুন। আর সঙ্গে যে আমি ডায়েট চার্টটার কথা বলেছি, যেমন লবণ, অনেকে ভাত খাওয়ার সময় কাঁচা লবণ নিয়ে বসে, মানে লবণের পরিমাণ কমাতে হবে, স্ট্রেস টেনশন নেওয়া কমাতে হবে, সকালে উঠে একটু হাঁটাচলা করতে হবে রোদ ওঠার আগে, যে হালকা রোদের আলোটা থাকে সেই রোদে। বাইরে বেরিয়ে একটু সকালে হাঁটার পর ঘরে এসে একটু মেডিটেশন করতে হবে, সবসময় মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, আর বেশি পরিমাণ ঘুমাতে হবে। ধরুন নর্মালে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমানো তো আরও ভালো। এই যে মাদার টিনচের ওষুধগুলির কম্বিনেশনটা দিয়েছি, সেটার মধ্যে একটা ওষুধ আপনার ঘুমটাকে প্রপার করতে সাহায্য করবে, আর একটা ওষুধ আপনাকে হার্ট মাসেলটাকে হেলদি করতে সাহায্য করবে, হার্ট স্ট্রোক বা হার্ট ব্লকেজ এটা হওয়ার প্রবণতাটা কমাবে। আর একটা ওষুধ যেটা রাউলফিয়া, এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবে, শরীরের এক্সট্রা জলটাকে বেরোতে সাহায্য করবে, কমাবে, আর নার্ভাস সিস্টেমটাকে নর্মাল করবে। তো এইভাবে আস্তে আস্তে, যেহেতু হোমিওপ্যাথিক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, সেজন্য কাজটা একটু আস্তে আস্তে করবে, কিন্তু একদম সারা জীবনের জন্য এই রোগটা শরীর থেকে সরিয়ে দেবে। তো এই প্রসেসটা করুন। আর আমি প্রত্যেকটা ডিজিজের সঙ্গে যে ডায়েট চার্টটা দরকার সেটাই বলে থাকি, আর এটার জন্য কোন এক্সারসাইজ দরকার সেটাও বলে থাকি। তো আমার কথা মতো আপনারা মেনে চলুন, ডায়েটটা ফলো করুন, আর ওষুধটা নিয়ে চলুন, দেখবেন এই সমস্যাটা আর জীবনে কোনো দিন হবে না। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা হাই ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে, কারণ হাই ব্লাড প্রেশার থেকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়। প্রেশার যত বৃদ্ধি থাকবে, প্রচণ্ড হাই থাকবে, তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে, কিডনি রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস, সুগার, এসব তো থাকবেই। সেই জন্য সবসময় মনে রাখবেন প্রেশারটাকে কন্ট্রোলে রাখবেন, তাহলে সব ডিজিজে আস্তে আস্তে এটা কমতে শুরু করে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করে দেবেন, ওদের অনেকটা উপকার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহ করে বিভিন্ন ধরনের কেস নিয়ে আলোচনা করতে। আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে আনসার দেবো। থ্যাংক ইউ।